তবে অরণি জানতো না আজ যে মানুষটিকে সে দেখতে পাবে তাকে সে চিনবে ঠিকই, কিন্তু নিজের মনকে মানাতে পারবে না। সন্ধ্যা হয়, হল রুমে একে একে প্রবেশ করছেন সবাই। চারপাশে হালকা জেজ মিউজিক, হোস্টেসরা স্টেজে প্রস্তুত, মিডিয়া ব্যস্ত লাইভ আপডেটে। একসময় মাইকে ঘোষণা আসে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, introducing the man who has transformed the future of clean energy in Bangladesh, the CEO of Solar Hope Group, Mr. Orko. হঠাৎ ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলোয় দেখা গেল অর্ককে। একজন দীর্ঘদেহী সুগঠিত পুরুষ, পরনে সাদা শার্ট, নেভি ব্লু 3 পিস স্যুট, হাতে সোনালি ঘড়ি, চোখে মুখে দৃঢ়তা, হাঁটার ভঙ্গিমায় আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে ক্ষীণ এক ঠান্ডা হাসি। তার সাথে হাত ধরে হেঁটে আসছে আরও একটি সুন্দরী মেয়ে, জান্নাত। সে আলোর ঝলকানিতে সবাই তাকায় সেদিকে। অরণিও বাদ যায়নি, যদিও অরণি জানে না অর্ক আসবে এখানে, কিন্তু নামটা মাইকে যখন ঘোষণা হলো আর লাইটের আলো যখন অর্কের উপর পড়ল, তখন যেন অরণি নিঃশব্দের মতো দাঁড়িয়ে যায়। অর্ককে দেখে অরণি থমকে যায়, হাতে থাকা ওয়াইনের গ্লাসটা কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না, এ কি সত্যি সেই অর্ক, সেই কাজের ছেলে যাকে একসময় তার পরিবারের সবার মতোই সেও গালমন্দ করত? এ কি সেই অর্ক যে ছেলেটাকে সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্যে অপদস্থ করত? সেই ছেলেটাই আজ দেশের সবচেয়ে আলোকিত তরুণ ব্যবসায়ী। সব ক্যামেরা এখন অর্কের দিকে, সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িয়ে। অরণির গলা শুকিয়ে আসে, তার চোখে শুধুই অবাক, বিস্ময় আর অস্পষ্ট অনুশোচনা। সে চুপচাপ অর্কের দিকে এগোয়, হাজারো মানুষের ভিড়ে পার হয়ে। অবচেতন ভাবে তার পা সামনে এগোয়, মনে মনে সে ভাবে, একটাবার কথা বলি, হয়তো এটা সেই অর্ক না যাকে আমি চিনি। আর যদি সে হয়, তবে কি সে এখনো মনে রেখেছে সেসব? অরণি কথাগুলো ভাবছে। অর্ক এক কোণায় দাঁড়িয়েছিলেন, সাংবাদিকদের ঘিরে তাদের প্রশ্নের ভিড়ে হালকা হাসি দিয়ে কথা বলছিলেন। কিন্তু হঠাৎই তার চোখে পড়ে একজনের দিকে। অরণি ভিড় ঠেলে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। অর্ক মুচকি হাসলো। সেই অরণি যে একসময় অর্ককে অবহেলা চোরাই তুলেছিল, অপমান করত প্রতিটা মুহূর্ত, সে আসছে অর্কের দিকে। অর্ক চোখ নামিয়ে নেয়, চোখে মুখে কঠোরতা। তার চোখে এখন অতীতের কোনো চিহ্ন নেই, শুধু ঠান্ডা অভিমানের ছাপ। অরণি কাছে এসে দাঁড়ায়, একটু কাপা গলায় বলে, অর্ক তুমি? অর্ক কিছু বলে না। অরণি আবার বলে, অর্ক আমি জানতাম না তুমি এত দূর চলে এসেছো। আমি সত্যিই অবাক, তোমার চেহারাটাও কিন্তু বদলায়নি, তবে তোমাকে আগের থেকেও বেশি সুন্দর লাগছে। অর্ক বুঝতে পারছে না অরণির হঠাৎ হলো কি, এভাবে সে কথা বলেনি কখনো। অরণি আরো কিছু বলতে যাবে, তখনই অর্ক জান্নাতের হাত ধরে এগিয়ে আসে অরণির দিকে। অরণি অর্কের হাতের দিকে তাকায়। জান্নাত বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। অর্ক ধীরে ঠোঁটে ক্ষীণ হেসে বলে, জি অরণি ম্যাম, সেই অর্ক যাকে আপনি চিনতেন। যদিও আপনার চেনা অর্ক তো ছিল এক গরিব চাকর, তাই না? অর্ক কি হচ্ছে? কিছু না, হয়তো আমার ফ্যান এসেছে দেখা করতে। অর্ক আমি তখন ভুল করেছিলাম, আমি জানতাম না তুমি এত বড় হবে। আজ আমি গর্বিত যে আমার বাড়ির কাজের লোক দেখিয়ে দিয়েছে সে কত বড়। গর্ব? হাসালেন তো ম্যাম। তবে একটা কথা কি জানেন, গর্বটা তখন দেখাননি যখন আমার মা মারা যাওয়ার পরও আপনার মা আমাকে থালা ছুঁড়ে মেরেছিল, যখন আমি জোরে পড়েছিলাম। আর আপনারা বলেছিলেন গরিবের আবার অসুস্থতা কিসের। তো সেখান থেকে গর্ব করাটা বেশ মানায়, বলেন? মনে আছে অরণি ম্যাম এসব? অরণির চোখ ছলছল করে ওঠে, তবে দমে না। সে আবার বলে, আমি তখন অন্যরকম ছিলাম, আমি বুঝিনি তুমি এত গভীর ছিলে। 2-3 বছর তো পার হয়ে গেছে, তুমি অনেক বড় হয়েছো। ও, সেজন্য এখন মিষ্টি সুরে কথা বলছেন? আসলে তুমি। অর্ক এবার এক ধাপ এগিয়ে এসে অরণির চোখে চোখ রেখে বলে, আপনি আমাকে চেনেননি। আজ আমি আলোয় দাঁড়িয়ে আছি বলে কাছে আসছেন, কিন্তু
যে অন্ধকারে আমি বেড়ে উঠেছি সেখানে আপনারা কেউ ছিলেন না। আজ আপনার চোখে আমি সফল, কিন্তু সেই অর্ক যে নীরবে রাত্রির পর রাত্রি নিজের ভবিষ্যৎ গড়েছে, সে অর্ক আর এখন কারো প্রয়োজন বোধ করে না। অরণি আর কিছু বলতে পারে না, গলার কাছে দলা পাকানো কান্না অনুভূতি আসে। অর্ক ধীরে ঘুরে যেতে যেতে বলে, যাকে তুচ্ছ করেছিলেন আজ তাকেই ছুতে চান? দুঃখিত অরণি, তুমি আজও আমাকে হারিয়েছ। অরণি থমকে দাঁড়িয়ে থাকে। চারপাশের আলো ঝলমলে পরিবেশ হঠাৎ অস্পষ্ট হয়ে আসে তার চোখে। তখনই শুধুই সেই অর্ক যাকে সে হারিয়ে ফেলেছে চিরতরে। কোনো ব্যান্ড বাজছে পেছনে, কোনো লাইট ঝলকাচ্ছে স্টেজে, কিন্তু তার ভেতরের ভাঙন, অপরাধ বোধ আর হেরে যাওয়ার যন্ত্রণা অরণ্যকে নিঃশব্দে গ্রাস করে। এমন সময় স্টেজে অর্ককে ডাকা হয়। তার পেছনে সফলতার গল্প শুনবে সবাই। অর্ক স্টেজে আসে, মাইক হাতে দাঁড়িয়ে বলে, আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। একজনের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতাম। আমার মা সেই বাড়িতে কাজ করত। সকাল ভোর থেকে রাত 12টা অবধি কাজ করত তিনি। আমার মা সেই বাড়িতে অসুস্থতায় মারা যায়। কেউ তার গায়ে স্পর্শ অবধি করেনি, বরং শুনেছিলাম তুচ্ছ ভরা কণ্ঠস্বর, কাজের মহিলা মরছে, লাশ ড্রেনে ফেলে দিয়ে আয়। কষ্টে বুক ফেটে গিয়েছিল আমার। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বড় আমাকে হতেই হবে। উন্মুক্ত স্কুলে ভর্তি হই, ক্লাস না করলেও পড়াশোনা চালিয়ে গেছি ঠিকই। বাড়িতে মায়ের জায়গাতে কাজটা আমার দেওয়া হয়। গরু খাটান খেটেছি আমি। প্রতিদিন নির্যাতন হয়েছি সে বাড়ির স্যার ম্যাডামদের কাছে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাকে লাথি মেরে উঠিয়ে কাজ করিয়ে নিয়েছে। সব ঠিক ছিল। জীবনের চরম পর্যায়ে গিয়েছিলাম হয়তো। সে বাড়িতে সুন্দরী একটি মেয়ে থাকতো, বাড়ির মালিকের মেয়ে। দেখতে সুন্দরী, মন আমার ব্যাকুল হয়, মেয়েটাকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে দিয়ে তার জুতো, জামা, এমনকি তার বাথরুমও পরিষ্কার করিয়ে নিয়েছে। ভালো থাকার বদলে গালমন্দ বেশি শুনেছি। কাজের ছেলে হয়ে একদিন সেই মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিলাম। ব্যাস, সেদিন আমাকে সবাই অনেক মারে। হাত মুখ সারা গা ফেটে রক্ত বের হয়। সেই মেয়েটি বলেছিল আমার কোনো যোগ্যতা নেই তাকে ভালোবাসার। ভালোবাসতেও যোগ্যতা লাগে, হয়তো সেই যোগ্যতার নাম টাকা। আজ আমি সেই যোগ্যতা অর্জন করেছি। মেয়েরা আমার পিছনে ঘোরে। সেদিন বাড়ি থেকে বের না করে দিলে আজ আমি এত দূরে আসতে পারতাম না। এজন্য আমার সফলতার পিছনে একজন নারীর অবদান বেশি। কথায় আছে না, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে কারণ থাকে একজন নারী। আমার বেলাতেও সে। যদি সেই পরিবার, সেই নারীটা আজকে এসব দেখে, তাহলে তাকে ধন্যবাদ জানালাম। অর্ক কথাগুলো বলে তার বক্তব্য শেষ করে। এরপর অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। জান্নাত এবার বুঝতে পারে খানিকটা আগে অরণি নামের মেয়েটা আসলে কে ছিল। অর্কের কথা শুনে অরণি কখন যে কেঁদে ফেলেছে বুঝতেই পারেনি। শুধু অরণি নয়, সেখানে থাকা প্রতিটা মানুষ। টিভির সামনে বসা আশরাফ সাহেবের পরিবারও কেঁদে ফেলেছে। কিন্তু এখন কেঁদেই বা আর লাভ কি? অর্ক দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতের নিস্তব্ধ নগরী তার কাছে এখন বড্ড প্রিয় হয়ে উঠেছে। বিজনেসম্যানদের পার্টিতে অর্ক দেখিয়ে দিয়েছে মানুষ কিছু চাইলে তা সে করেই ছাড়ে। আজকে অরণি অবাক হয়েছিল অর্ককে দেখে। অরণি আজকে প্ল্যান করেছিল এখানে থাকা বড় কোনো বিজনেসম্যানের সাথে বন্ধুত্ব করবে, এরপর তার বাবাকে বলে তার সাথে বিয়ে ঠিক করে নিবে। কিন্তু যখন অর্ককে দেখে তখন সে নিজেকেই সামলাতেই পারেনি। অর্কের এমন পরিবর্তন অরণির হজম হচ্ছে না। এমন সময় জান্নাত এসে দাঁড়ায় অর্কের পেছনে। অর্ক হালকা কাঁধ ঘুরিয়ে দেখলো জান্নাত এগিয়ে অর্কের পাশে এলো। দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরবতা কাটিয়ে বেশ কিছু সময় পর জান্নাত বলে, তাহলে এই মেয়েটাই সে যাকে তুমি ভালোবাসো? এই জন্যই কি আমি শুধু তোমার বন্ধু হয়ে থেকে গেলাম? জান্নাত, তোমাকে আগেই বলেছি ভালোবাসা দিয়ে আমাকে আর পাওয়া যাবে না। তুমি কি তাকে এখনো ভালোবাসো? ঠিক জানি না, তবে মনের কোথাও যেন ওর প্রতি একটা টান অনুভব করতে পারি। আচ্ছা বেশ, আমি না হয় বন্ধু হয়েই থাকবো তোমার পাশে। অর্ক কিছু বলতে পারে না। জান্নাতের দিকে খুশি মাখা দৃষ্টিতে তাকায়। মাঝরাত,
ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এক নির্জন মোড়। ঘুটঘুটে অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ধোঁয়া, আগুনের লেলিহান শিখা আর পুড়ে যাওয়া প্লাস্টিক লোহার গন্ধে বাতাস বেশ ভারী। চারদিকে শুধু বিস্ফোরণের শব্দ আর জ্বলন্ত ট্রাকের কঙ্কাল দেখা যাচ্ছে। 30 কোটি টাকার মাল 40টি বিশাল কাভার্ড ভ্যান ভর্তি হয়ে রওনা দিয়েছিল চট্টগ্রাম বন্দরের দিকে। মালগুলো ছিল ইম্পোর্টেড কেমিক্যালস, সোলার প্ল্যান্ট, যন্ত্রাংশ এবং কয়েকটি দামি মেশিনারি, যা আশরাফ ইন্ডাস্ট্রিজ এর আগামী 3 বছরের সবচেয়ে বড় প্রজেক্টের চালিকা শক্তি। কিন্তু সবই শেষ, চারদিকে শুধু ধ্বংস। আগুনের তাপে হাইওয়ে পিচ পর্যন্ত গলে গিয়েছে, বিস্ফোরণে উড়ে গিয়েছে ট্রাকগুলোর ছাদ। কয়েকটি ট্রাক তো প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ঘটনার ভয়াবহতায় ফায়ার সার্ভিস, পুলিশ, এমনকি সেনাবাহিনীর বিশেষ টহলও ছুটে এসেছে। কিন্তু এর মধ্যেই আগুনের ছায়া আলোয় একজন মানুষ দাঁড়িয়ে আছে, অদ্ভুত এক প্রশান্তিতে, সবার থেকে দূরে। সে হাতে ধরা সিগারেটটা ঠোঁটে চেপে ধোঁয়া ছেড়ে মৃদু হাসে। সে হলো সাব্বির রহমান, যে 10 বছর জেলে ছিল, যাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছিল আশরাফ সাহেব। সে ফিরে এসেছে, আর তার প্রথম আঘাত এতটাই শক্তিশালী যে আশরাফ ইন্ডাস্ট্রিজ এর ভিত কেঁপে উঠবে। আশরাফ সাহেব বিজনেসের জন্য সব করত, কাউকে সরানোর প্রয়োজন হলেও একবারও ভাবতো না। কিন্তু আশরাফ সাহেব এবার যেন হারাতে চলেছে তার এত টাকার রাজত্ব। সাব্বিরের সঙ্গে ছিল 4 জন বিশেষ প্রশিক্ষিত লোক, যারা একসময় কন্ট্রাক্ট ব্লাস্ট টিম হিসেবে কাজ করত। এখন তারা সাব্বিরের জন্য আগুনের খেলা খেলতে প্রস্তুত। প্রতিটি ট্রাকে সাবধানে লাগানো হয়েছিল সময় নির্ধারিত বোমা। বোমায় বিশেষ কেমিক্যাল ফুয়েল ব্যবহার করা হয়েছিল, যাতে ছোট্ট স্পার্ক থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কারোর মনে সন্দেহ হওয়ার উপায় নেই। পেছনে লাল আলো জ্বলছে, পুলিশ সাইরেন, মিডিয়া পৌঁছে গেছে, তবুও সাব্বিরের মুখে কোনো ভয় নেই। সে এক পা করে এগিয়ে যায় ধ্বংসস্তূপের মাঝে। আগুনের আভায় তার চোখে স্পষ্ট ধীরতা। সে বলে, আজ শুরু, একে একে সবকিছু নিয়ে নেব। আশরাফ, তুমি যেভাবে আমার জীবনটা শেষ করে দিয়েছিলে, আমি সেইভাবে তোমার সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দেব। সাব্বিরের ঠোঁটে একটুখানি বিজয়ের হাসি। সাব্বিরই ছিল আশরাফের একমাত্র প্রতিদ্বন্দ্বী। সেই সাব্বিরকেই সরালো নিজের ম্যানেজারকে খুন করিয়ে। সকাল হয়েছে, চিরাচরিত সময়ের আগেই আশরাফ সাহেব অফিসে হাজির। আজ তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা ছিল চায়নার এক কোম্পানির সাথে। কিন্তু হঠাৎ ম্যানেজার জামির দৌড়ে এসে বলে, স্যার, ভয়াবহ খবর, আমাদের সব ট্রাক আগুনে পড়ে গেছে। প্রথমে তিনি না বুঝলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারে জামির কিসের কথা বলছে। আশরাফ উঠে দাঁড়িয়ে চিৎকার করে, কি বলছো? কই গেল মালগুলো? কিভাবে হলো? পুড়ে গেছে মানে? তুমি সব চেক করনি পাঠানোর আগে? স্যার, 5 বার করে চেক করা, কিন্তু তবুও সব ব্লাস্ট হয়েছে। পেট্রোল বিস্ফোরণ। ফায়ার সার্ভিস বলেছে বোমা লাগানো হয়েছিল, কেউ ইচ্ছা করে করেছে। কি? স্যার, সব টিভি চ্যানেলে কভার করেছে এটা। আপনার কোম্পানির নাম এখন লাইভে। মার্কেটে নতুন চলমান যে প্রোডাক্ট সবগুলো স্টক প্রাইস পড়েও শুরু করেছে। আশরাফ মুহূর্তে চুপ হয়ে যায়। রাতে ব্লাস্ট, দিনে স্টক প্রাইস ড্রপ, সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সে চেয়ার ধরে বসে পড়ে। হঠাৎ কানে বাজে ফোনের রিং। টেবিলে থাকা ফোনটার দিকে নজর যায়। একটা অচেনা নাম্বার রিসিভ করে সে। হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় ভেসে আসে পরিচিত কণ্ঠ। কেমন আছো পার্টনার? আশরাফ অবাক, চিৎকার করে, তুই সাব্বির? হ্যাঁ আমি। আগুনটা কেমন দেখলে? ভালো লাগছে তো? ও লাভ নাই, দেখলে মজা পাবে না। যাই হোক, প্রাইস ড্রপ করালাম, কেমন শুনবে না? তোমার প্রোডাক্টের নকলের অভিযোগ মেরে দিছি। হা হা হা, এটা তো সবে মাত্র শুরু আশরাফ, এবার তোমার ধ্বংসের পালা। কি চাস তুই? বাপরে, একদম সোজা পয়েন্টে আসলে। আমি চাই তুমি শেষ হও, তুমি কাঁদো, তুমি বুঝো প্রতিশোধ কাকে বলে। তুমি আমাকে যে রাতে দিয়েছিলে জেলের ভিতর, এবার আমি তোমার জীবনটাকে সেই রকম অন্ধকার করে দেবো। সাব্বির, আমি ছাড়বো না তোকে। তুমি তো এক সময় বলেছিলে জীবন একটা খেলা, আর সেই খেলায় আমি কুইন মুভ করলাম। পার্টনার,
ছাড়াছাড়ি তো অনেক পরের বিষয় বস। কল কেটে যায়। আশরাফ সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে। মাথার মধ্যে ঘোরে 30 কোটি টাকার ব্যাংক লোন। যেন সবকিছু তার এবার হারাতে হবে। যেসব ইনভেস্টররা এই ডিলে টাকা ঢেলেছিল, এগুলো বিক্রি করলে 60 কোটি টাকা হবে। এই 60 কোটি টাকা এখন কিভাবে জোগাড় হবে? এক সপ্তাহ পর কয়েকদিন ধরে আশরাফ ভিলাতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ইনভেস্টররা বাড়িতে আসছে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে টাকার জন্য। সবকিছু মিলিয়ে পুরো বাড়িটা থমথম করছে। কিন্তু এর ভেতরে অরণি নেই। সে অর্ককে নিয়ে ভাবনাতে ডুবেছে। বিজনেস পার্টি সেই রাতটার পর অরণি অর্ককে দেখে অবাক হয়েছে। সেদিন অরণির চোখের সামনে যেন একটা নতুন মানুষকে দেখেছিল, যার মুখটা একসময় ছিল ধুলিমাখা মলিন জামা নিঃশব্দ কাজের ছেলে। আর এদিন তার চোখে ছিল আত্মবিশ্বাস, ঠোঁটে কঠিন নিষ্ঠুর এক হাসি। আর সেই হাসি কাঁপিয়ে দিয়েছিল অরণির বুক। অর্ক আজকের সোলার হোপ গ্রুপের সিও। অরণি ভেবেছিল সেদিন হয়তো কথা বলবে, সামান্য কিছু ব্যাখ্যা দিবে, কিন্তু অর্ক নিউজে সবকিছু জানিয়ে দেয়। সেখানে থাকা সবাই কেঁদেছিল। অরণি বুঝতে পারেনি সেও কেঁদে ফেলেছে। তবে অর্ক অরণির দিকে তাকিয়েও দেখেনি, যেন সে অর্কের সামনে দাঁড়িয়ে থাকা একটা বাতাস মাত্র। সেই রাত থেকে একটা অদ্ভুত হাহাকার বাসা বাঁধে অরণির ভিতরে। ঘুম ভাঙে মাঝরাতে, ঘুম আসে না গভীর রাতে। আয়নায় নিজের চোখে ক্লান্তি দেখে আর যতই সে নিজেকে বোঝাতে চায় অর্ককে নিয়ে ভাবা উচিত নয়, ততই যেন অর্কের মুখটা আরো পরিষ্কার হয়ে ভেসে ওঠে ওর চোখে। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন রত্না। পাশে সোফায় গা এলিয়ে বসে আছে অরণি, মন খারাপ করা এক চাহনিতে জানালার দিকে তাকিয়ে। রত্না লক্ষ্য করলেন মেয়েটা কিছুদিন ধরে খুব চুপচাপ। তবে এটা তার বাবার বিষয় নিয়ে নয়, বরং অন্য কারণ। এক সময় কৌতূহলে বললেন, তোর মন খারাপ কেন রে? এত চুপচাপ কেন তুই? না তো মা, কিছু না। এ বাবা রাত দিন টেনশন করছে, কি হবে এসব ভাবছি। না না, কিছু তো হয়েছে। সবচেয়ে বড় কিছু না হলে এই রকম চুপ করেই দীর্ঘশ্বাস মুখের ভিতর থেকে বের হয়। তুই কি অর্ককে নিয়ে ভাবছিস? মায়ের মুখে অর্কের নাম শুনে অরণি চুপ হয়ে যায়। ভেতরে যেন কেউ কাটা বিধিয়ে দেয়। মা, তুমি জানো সব? অর্ক ছোটবেলা থেকেই অন্যরকম ছিল, আরও ক্ষতি করেনি। আমরা যখন ওকে চাকরের মতো ব্যবহার করতাম, বাড়ির পোষা কুত্তার থেকেও খারাপ আচরণ করতাম, বোকা দিতাম, সেই ছেলেটা কোনোদিন মুখে শব্দ পর্যন্ত করেনি। হয়তো তার বড্ড আজকে আমাদের পরিবারে খারাপ অবস্থা নেমে আসতে যাচ্ছে। আমি খুব খারাপ আচরণ করেছি মা ওর সাথে। সেটাও তো বুঝেও বলতো তেমন কিছু হয়নি ম্যাম, মানে সে সব মেনে নিত। আর যে ছেলেটার কোটি টাকার মালিক, তাকে দেখে আমরা গর্ব হয়, কিন্তু আমাদের অহংকার তখন ওকে শেষ করে দিতে চেয়েছিল। এখন মনে হয় চলে গিয়ে ভালো কাজ করেছি। অরণির চোখ ঝাপসা হয়ে আসে, বুকটা যেন ফেটে যাচ্ছে। আমার এত অহংকার ছিল, আমি তাকে কখনো মানুষ বলে ভাবিনি। অথচ এখন আমি তার চোখে তাকাতেও সাহস পাই না। রত্না চুপচাপ মাথায় হাত রাখেন মেয়ের। চোখে ছিল মা হৃদয়ের অপার মমতা। রেবেকা এলেন। রত্না তাকে কফি দিয়ে বলল, তুমি জানো অর্ক এখন কি হয়ে গেছে? আমাদের বাড়িতে থাকা সেই কাজের ছেলেটা? হ্যাঁ, আর সে বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক, সোলার হোপ গ্রুপের সিও। রেবেকা বিস্ময়ে চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, টিভিতে ওর ইন্টারভিউ দেখছি, প্রথমে চিনতে পারিনি। আমরা তার সাথে বড্ড অন্যায় করেছি, মানুষ মনে করিনি। অথচ সেই ছেলেটা এখন টপ বিজনেসম্যান। অরুণী কি ওকে নিয়ে ভাবছে? রত্না চুপ করে থাকে। অরণির নাম শুনলেই তার বুক কেঁপে ওঠে। আর অরণি, সে তখন বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল, চোখে কেবল অর্ক। অরণি অবশেষে সাহস করে ফোন করলো অর্ককে। রিং বাজে একবার, দুবার, তিনবার, কিন্তু কেউ ধরল না। অর্কের নাম্বার ম্যানেজ করা ওর কাছে কোনো বিষয় না। সে নাম্বার পেয়ে কল করেছিল, কিন্তু রিসিভ হয়নি। সে টানা 2 দিন ফোন করেছে অর্ককে, বেশিরভাগ সময় ব্যস্ত সিগন্যাল। তারপর আবার কিছু না। অরণির ভিতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। যে ছেলেটাকে সে একদিন অবহেলা করেছিল, আজ সেই ছেলেটা একটু পাত্তা দিচ্ছে না তাকে।
অরুণী ঠিক করলো সরাসরি যাবে অর্কের অফিসে। সে চলেও আসে পরের দিন। সোলার হোপ গ্রুপের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন অরুণীর উপরের দিকে তাকায়, বুকটা ধরফর করে ওঠে। চোখের সামনে যেন অর্কের সেই দীপ্ত মুখ ভেসে ওঠে। আমি কথা বলবো, যাই হোক। নিজের মনকে বোঝায় অরুণী। সিকিউরিটির থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে রিসিপশনে গিয়ে দাঁড়ায়। কাকে চাই ম্যাম? অর্কের সাথে দেখা করতে এসেছি। এমন সময় জান্নাত এসে দাঁড়ায়। অরুণীকে চিনতে পারে। অরুণী জান্নাতকে দেখে জান্নাত বলে, আপনি আরুনি? আমাকে চেনেন? অর্কের সাথে কি একটু দেখা করানো যাবে? আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখি শিডিউল। না, নেই। সরি, স্যারের সাথে এভাবে দেখা হবে না, তাছাড়া স্যার এখন বিজি। তাহলে আমি বসে থাকবো, কখন ফ্রি হবে সে? সেটা জানি না, তবে আপনি বসতে চাইলে বসেন, ওয়েটিং লবিতে থাকেন, কিন্তু কখন বের হবে জানি না। অরুণী সোফাতে গিয়ে বসলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর অবশেষে অর্ক বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চারপাশে বিজনেস এক্সিকিউটিভ, সাংবাদিক, সহকর্মীরা ঘিরে আছে তাকে। জান্নাতও আছে ওর পাশে। নতুন প্রজেক্ট নিয়ে জানতে চায় রিপোর্টাররা। মাইক হাতে সবাই ঘিরে রেখেছে। অর্ক কিছু বলতে যাবে, তখনই চোখ চলে যায় সবার পেছনে দাঁড়িয়ে থাকা অরুণীর দিকে। অর্ককে অবাক করে দিয়ে অরুণী এগিয়ে এসে বলল, অর্ক, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে। অর্ক এক ঝলক তাকায়, তারপর ঠান্ডা স্বরে বলে, আজ ব্যস্ত আছি, সময় নেই। প্লিজ 1 মিনিট। শোনো, আমার জীবনে এখন গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সময় নষ্ট করতে চাই না। পারলে রিসিপশনে নম্বর রেখে যেও বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো, দেখা হবে যদি সময় পাই। তারপর কোনো কথায় অপেক্ষা না করে অর্ক চলে যায়, সাথে জান্নাতেরও হাতটাও ধরে। অরুণী নির্বাক দাঁড়িয়ে থাকে। পেছনে কয়েকজন অফিস কর্মী বলা শুরু করে, উনি না স্যার সে ভালোবাসার মানুষ ছিল। স্যার গরিব থাকায় তখন না করে দিয়ে স্যার যখন টাকার মালিক হয়েছে তখন এসেছে পাত্তা নিতে। এসব শুনে অরুণীর বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল চেপে দ্রুত বেরিয়ে আসে বিল্ডিং থেকে। গাড়িতে বসে আছে অর্ক, পাশে জান্নাত। অর্ক জানালা দিয়ে তাকিয়ে দেখে অরুণী মাথা নিচু করে বের হচ্ছে। কি মজা পাচ্ছ কষ্ট দিয়ে মেয়েটাকে? পৈশাচিক মজা। অর্ক, তুমি এমন ছিলে না, বিনয়ী ছিলে। তুমি ট্রেস কথা বলা কবে ধরলে? হ্যাঁ জানি না, বাদ দাও, কাজ ছাড়া কোনো কিছু ভাবতে চাই না। জান্নাত আর কিছু বলতে পারে না। সেও জোরে শ্বাস নেয়। অরুণী বাড়িতে চলে আসে। রাতে জানালার পাশে দাঁড়িয়ে অরুণী নিজের সাথে লড়াই করে। নিজের সাথেই কথা বলে সে। আমি কি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি আমি কেবল অনুশোচনায় ভুগছি? কিন্তু যখন তাকে দেখি আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। অন্যায় বোধ থেকে কি ভালোবাসাও তৈরি হয়? তার চোখে বারবার ফিরে আসে অর্কের ঠান্ডা মুখ, অবহেলার চোখ, নির্বিকার কণ্ঠ। চোখের সামনে ভাসতে থাকে অর্কের সবকিছু। একদিন বৃষ্টির ভিতরে ছেলেটা সারা রাত তার গাড়ির কাদা ধুয়েছিল। কাদাওয়ালা জুতো, কাপড় সব পরিষ্কার করে দিয়েছিল। তখন অর্কের চেহারা ছিল মলিন, মাথায় বড় বড় চুল। তো অথচ এখন অর্ক এসব ভেবে অরুণীর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেই বলে, আমি বলেছিলাম ভালোবাসা পেতে হলে নিজের যোগ্যতা থাকতে হয়। আজ আমি বুঝি তুমি সেই যোগ্যতায় পৌঁছে গেছো, আর আমি পড়ে আছি ভুলের ধ্বংসস্তূপে। পরের দিন বিকেল। অর্ক গাড়ি নিয়ে বেরিয়ে আসছে অফিস থেকে। সামনের রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অরুণী। চোখে চোখ পড়ল, কিন্তু অর্ক কাজ তুলে গাড়ি চালিয়ে চলে গেল। অরুণী শুধু তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পেছনে। তার ভেতরে আবার সেই শব্দ, ভালোবাসা এখন শুধুই একতরফা পিছুটান। সময় যখন খারাপ হয় তখন মানুষের ঘর থেকে ফোন চুরি হয়। আবার বাইকে করে ফোন চুরির জন্য থানায় জিডি করে বাইরে এসে দেখা যায় বাইকটাও চুরি হয়ে গেছে। সব কষ্ট মিশে মসজিদে আল্লাহর কাছে কিছু চাইতে গেলেও মসজিদ থেকে বের হয়ে এসে দেখা যায় জুতাও চুরি হয়ে গেছে। আশরাফ সাহেবের যেন একের পর এক খারাপ সময় সামনে আসছে। নিজের অর্থ আর দক্ষতার অহংকার যেন ধুলির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে। আশরাফ অফিসে আসতেই ম্যানেজার জামির হাজির। স্যার, আমি আজ সকালে ইনভেস্টদের লিস্ট বের করছি। ট্রাকের মালামালের মধ্যে যাদের পণ্য ছিল তাদের মোট ড্যামেজ ক্লেম দাঁড়াবে প্রায় 50 কোটি টাকা। এছাড়া ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স আর স্টোরেজ হিসাব মিলে পুরোটা 70 কোটিরও বেশি। আশরাফ যেন শোনে না, শুধু কপালের ঘাম মুছে বলে, তো করা ছিল।
দুঃখিত স্যার, যেই ফাইলটা আপনি সাইন করেননি ওই ইন্স্যুরেন্স পলিসি অ্যাক্টিভ হয়নি। ট্রাক ছাড়ার আগে ফাইনাল ভেরিফিকেশন সাইন লাগতো, সেটা হয়নি। মানে এবার চালান ইন্স্যুরেন্স ছিল না? জামির মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। কিছু সময় পর বলে, এখন ইনভেস্টরদের টাকা দিতে হবে আমাদের। আপনার অ্যাকাউন্টে এখনও 19 কোটি আছে, কিন্তু তাতে কিচ্ছু হবে না, ব্যাংকেও ফান্ড কম। আশরাফ দাঁড়িয়ে উঠে হাঁটতে শুরু করলো পাগলের মতো। এখন কি করা যায়? ব্যাংকে লোনের পসিবলই? বিস্ফোরণ ডিফ্লেন্ট কারণে এখন ব্যাংক কোনো রিস্ক নিতে চাইছে না। আমাদের প্রস্তাব তারা আগ্রহ দেখায়নি। আমি চেষ্টা করেছিলাম। তাহলে আমি কি করব জামির? আমি একা কিভাবে সামলাবো? স্যার, একটা অপশন আছে। আপনার নারায়ণগঞ্জে যে জমিগুলোতে নতুন ফ্যাক্টরির প্ল্যান করেছিলেন, সেগুলো কিছু অংশ আপনি নিলামে তুললে ভালো দাম পাওয়া যাবে। অন্তত 30 থেকে 35 কোটি উঠে আসবে। ইনভেস্টদের টাকাও কিছুটা শোধ হবে। আমার বিজনেস স্টুডেন্টরা কেটে দিতে বলছো জামির? আমি কিভাবে সব হারাতে দেব? আর কোন উপায়? স্যার, আপনি সব হারাবেন না, অন্তত সময় পাবেন। বাকিটা আবার গুছিয়ে নিতে পারবেন। আর সেকেন্ড কোনো উপায়ে বলতে কোনো কোম্পানির সাথে শেয়ার ডিলে যাওয়া, কিন্তু এখন আমাদের মতো কোম্পানির সাথে টেম্পোরারি কোনো কোম্পানি ডিলে যাবে না, তাই নিলাম ছাড়া উপায় দেখছি না। চুপচাপ বসে পড়ে আশরাফ। কি করবে বুঝতে পারে না। একের পর এক ফোন আসছে। ইনভেস্টর, ডিস্ট্রিবিউটর, পার্টনার্সরা কল করেছে। তাদের একটাই বক্তব্য। এসব শুনতে শুনতে আশরাফ সাহেবের যেন ঘুম খাবার সব বন্ধ হয়ে গেছে। কেউ যেন পাশে নেই। অথচ যখন তার ক্ষমতা, টাকা, সম্পত্তি সব ছিল, মানুষের যেন অভাব হতো না। কিন্তু আপাতত পাশে দাঁড়ানোর মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না। এখন নিজেকে আয়নায় দেখে চোখ লাল হয়ে গেছে, চেহারায় আতঙ্ক বিরাজ করেছে। এই লোকটা একদিন ভাবতো আমি দেশের টপ বিজনেসম্যান, আর আজ একটা দুর্ঘটনায় যেন সব কিছু শেষ। মাথাটা যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে। জামির চলে যায়। একা বসে আশরাফ টেবিলে মাথা রেখে ভাবছে তার কত কি না ছিল। কিছু সময় পর জামির হন্তদন্ত হয়ে আবার আশরাফের কেবিনে ঢোকে। স্যার, আরেকটা দুঃসংবাদ। আবার? আশরাফের করুণ চেহারা জামিরের চোখে লাগে, কিন্তু তারও যে কিছু করার নেই। আশরাফ বিজনেস মার্কেটে যেমনই হোক স্টাফদের কখনো বেতন বাকি রাখেনি, বরং সবাইকে বেশ ভালো বেতনই রাখতেন। এই জন্য জামিরের বড্ড খারাপ লাগে যে তার বসের দুর্দিনের কিছু করতে পারছে না। আশরাফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলে, বলো আর কি বাকি আছে? সাব্বির, সে আপনার কোম্পানির কয়েকজন টেকনিক্যাল অফিসারকে কিনে ফেলেছে, আর তারা আপনার এক্সপার্ট রিপোর্ট, কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স ফাইল, এমনকি আপনার ট্যাক্স ফাইলের ডেটা বিক্রি করে দিয়েছে সাব্বিরের কাছে। সে সব মিডিয়াতে মিথ্যাভাবে ছড়াচ্ছে। কি বলছো সাব্বির? স্যার, জাস্ট বিজনেস মিডিয়া নামে একটা নতুন রিপোর্ট বলা হয়েছে আশরাফ গ্রুপের ভিতরে দুর্নীতি, স্রোত, ইনভেস্টদের সাথে প্রতারণা, এসব ছাপানো হয়েছে। সে আমার পিছনে লেগে আছে কারণ আমি তার ফিউচারে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানি সে আমার সবকিছু ধ্বংস করতে চায়। স্যার, এটা থামাতে না পারলে আপনি আইনগত দিক থেকেও বড় সমস্যায় পড়বেন। আর কিছু জানো? সাব্বির আপনার এক পুরনো সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে। তারা এখন থেকে আপনার কোম্পানিকে মাল সরবরাহ বন্ধ করবে বলে জানিয়েছে। তারা এখন সোলার হোপ কোম্পানির সাথে কাজ করবে। আশরাফের কপালে ভাঁজ পড়ে। গায়ের ঘাম তার দামি জামা ভিজিয়ে দিচ্ছে। ঠোঁট শুকিয়ে গেছে। তার মাথার মধ্যে বাজছে সাব্বির, তুই কি আমায় শেষ করেই ছাড়বি? ছুটির পর সবাই চলে গেছে, অফিস ফাঁকা। আশরাফ চেয়ার থেকে উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। ঢাকার আলো ঝলমলে শহরটাকে দেখে মনে হয় সব আগের মতোই আছে, কিন্তু তার ভেতরের শহরটা আজ ধ্বংসস্তূপ। মনে পড়ে যখন প্রথম ছোট্ট একটা ট্রেডিং কোম্পানি খুলেছিল, তখন রাত জেগে কাজ করত, নিজের স্বপ্ন নিয়ে ভাবত। আজ এত দূর এসে যখন সে দাঁড়িয়েছে, তখন যেন এক ঝড় এসে সবকিছু ধুলোর মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখ বেয়ে অশ্রু পড়ে। নিঃশব্দে ফিসফিস করে, আমি কি সত্যি হেরে যাচ্ছি? দিনগুলো একসময় বদলায়, যেমন বদলে গেছে অর্ক। একসময় যে অর্ক ছিল বড়লোক বাড়ির গরিব কাজের ছেলে,
এখন সে এক সফল বিজনেসম্যান। দামি গাড়ি, চোখ ধাঁধানো অফিস, ঝকঝকে স্মার্টনেস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য রূপান্তর। কিন্তু সেই বদলে যাওয়া অর্ককে যখন প্রথম দেখেছিল অরণি, তার নিজের চোখকেই বিশ্বাস হয়নি। এই ছেলেটা কি সত্যিই সেই অর্ক যে একসময় আমাদের বাড়ির কাজ করত, যাকে আমরা কত তাচ্ছিল্য করেছি? শরীরটা কেঁপে উঠেছিল ওর নিজের ভাবনায়। তখন সেও জানতো না এই অর্কই একদিন তার রাতের ঘুম কেড়ে নিবে। সময়টা সন্ধ্যা, সূর্য নামছে, বাতাসে একটু শীত শীত ভাব। অরুণে নিজের রুমে আয়নার সামনে বসেছিল। শাস্তি ইচ্ছে হচ্ছিল না, মুখটা যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। হাতে ফোন, স্ক্রিনে অর্কের আপলোড করা লাস্ট একটা ছবি। কালো শুটে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, পেছনে একটা বিলাসবহুল গাড়ি, আর কাচের ভেতরে একটি মেয়ের অবয়ব। অর্ককে দেখে অরণের বুকের ভিতর কেমন যেন মোচড় দেয়। নিজে নিজে বলে, অর্ক, তুমি তো আজ অন্য কেউ হয়ে গেছো। রত্না তার মেয়ের এ অবস্থা দেখে বলে, ভাগ্যের কি খেলা, আমরা যাকে একসময় কাজের ছেলেবেলে দূরে রেখেছিলাম, সেই ছেলেটাই আজ আমার মেয়ের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছি। আর তোর বাবারও সবকিছু শেষ হতে চলেছে। অরণির তার বাবার এসব নিয়ে যেন চিন্তায় নেই। তার হুট করে যে কি হলো, যে সে রাত দিন অর্ক ছাড়া কিছুই বুঝতে পারছে না। তবে অর্ককে নিয়ে যে বর্তমান কিছু ভাবছে এমন না। অর্ককে নিয়ে অরণি যা ভাবছে তা হলো অতীত। অতীতে অর্কের সাথে যা যা করেছে সেসব ওর চোখের সামনে ভাসে। অরণি যেন পার্সোনাল চাকরও করে রেখেছিল অর্ককে। সেসব ভেবে অরণি যেন আর দুর্বল হয়ে যাচ্ছে। পরের দিন সকালে অরণি বের হলো একদম নতুন সাজে। পরনে হালকা লেবু রঙের শাড়ি, হালকা মেকআপ, হাতে ফোল্ডার। অর্কের অফিসে ঢুকে সোজা রিসেপশন ডেস্কে আসে। আজকে জান্নাত বসে আছে। আমি মিস্টার অর্কের সাথে দেখা করতে চাই। আজও আপনি? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ম্যাম। ও আমাকে চেনে, বলে দিন আরণি এসেছে। আর যদি সে না শোনে তবে আমি নিজে যাব। জান্নাত মেয়েটা অর্কের কাছে যায়। জান্নাত অর্ককে বলে, অর্ক, তোমার আরণি তোমাকে দেখতে এসেছে, অনেক সিরিয়াস। বলো, আমি ব্যস্ত, সময় নেই দেখা করার। কিন্তু অর্ক, বললাম না আমি ব্যস্ত। বেশ। জান্নাত আসে সেখানে। অরণি দাঁড়িয়েছিল। অফিসের সব লোকজন অরণিকে দেখছে। জান্নাত এসে বলে, সরি ম্যাম, অর্ক বিজি আছে। ও আচ্ছা, তুমি ওর কি হও? আমি বন্ধু হই অর্কের। আপনাদের বাড়ি থেকে যেদিন বের করে দেওয়া হয়, সে একটা চায়ের দোকানে খুপটির ভেতরে ছিল। পরের দিন মসজিদের ইমাম সাহেবের খাবার খায়। আমার ভাই মাসুম মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল। অর্কের কথা শুনে এসে বলেছিল তার থাকার জায়গা আর খাবারের মতো কিছুই নেই। আর সে সময় ভাইয়ের একটা দোকান ছিল ইলেকট্রনিক। সেখানে ভাইয়ের একটা ছেলে দরকার ছিল, ভাইওকে নিয়ে আসে। কিন্তু অর্ক কাজও ভালো পারে। সে দোকান পরিষ্কার থেকে শুরু করে কাস্টমারদের সাথে সুন্দর করে কথা বলা, জিনিস শাড়ি বা নতুন করে সেট করা সবই পারত। ভাইয়ের ভালো লেগে যায়। সে ভাইয়াকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি সেখান থেকেই জানি তাকে। আমি কতবার ওর জন্য খাবার এনেছি বাড়ি থেকে। দুজনে পাশাপাশি গল্প করেছি। ওর একটাই স্বপ্ন ছিল, বড় হতে হবে, তবে তা সৎভাবে। সে জানতো এই শহরে কেউ স্বার্থ ছাড়া কিছুই দেয় না। অর্কের প্রবল ইচ্ছা আর আমার ভাইয়া ছোট ছোট ইনভেস্টরের মাধ্যমেই অর্ক আজ এখানে এসেছে। সে পুরনো কিছুই ভোলেনি। অর্ক ভালো ছেলে আরণি, সে সবাইকে সাথে রেখেছে। আমার ভাইয়াকে একটা সাইড বুঝিয়ে দিয়েছে। আমাকে ম্যানেজার, রিসেপশনের সবই বানিয়েছে। সে হার মানেনি, তাই সে এখানে। আর তুমি তাকে বোঝোনি, তাই তুমি আজ এভাবে এখানে। দেখো কি হয়। জান্নাতের কথা শুনে অরণি কেঁদে ফেলেছে। তবে শব্দ হয় না ওর কান্নায়। নীরবে কাঁদছে। শেষে অরণি বলে, ও আমাকে দেখতে চায় না আর? জান্নাত এই প্রশ্নের উত্তর জানে না। অরণি আর দাঁড়ায় না, মাথা নিচু করে ফিরে যায় অরণি। অরণি দিন দিন অস্থির হতে লাগলো। প্রতিদিন একবার করে অর্কের অফিসে যাওয়া, কখনো অজুহাতে মেইল পাঠানো, কখনো বিজনেস প্রজেক্ট নিয়ে আলোচনা করার ছলে দেখা করার চেষ্টা। সবই যেন এক উদ্দেশ্যই। আমি তোমাকে চাই অর্ক। তুমি আজ আমার অহংকার ভেঙে দিয়েছো। তোমার কাছে আমি মাথা নত করতে রাজি আছি। কিন্তু এসবে কাজ হয় না।
আজ অরণি সাহস করে অর্কের ফেসবুকে একটা মেসেজ পাঠায়। অর্ক, আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত, অনেক বড়, এটাও জানি তুমি আমার মেসেজ দেখবে। ব্যস্ত ঠিক আছে, তবুও আমি কি একটু সময় পেতে পারি কফির জন্য প্লিজ? অর্ক সিন করে কিন্তু কোনো উত্তর দেয় না। ওদিকে অর্ক একা বসে ব্যালকনিতে, হাতে কফির কাপ, চোখে দিগন্ত ফেরা রাস্তা, পাশে প্রতিদিনের মতো জান্নাত বসে। অর্ক বলে, জানো জান্নাত, অরণি আমাকে বলতো তুই ছোট লোক, কাজের ছেলে, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কুত্তার বাচ্চা, যা সর সামনে থেকে। বাদ দাও, যা হবার হয়েছে তো। অরণি সেই কথা আজও আমার কানে বাজে। বুঝেছি। তুমি ভালোবাসো আমাকে অরণি। আজকে কেন? এখন আমি কোটিপতি হয়েছি বলে? এখন তোমার চোখে আমি সমাজে মান্যজনক বলে? যোগ্যতা অর্জন করেছি বলে ভালোবাসছো? না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। কিসব বলছো? একটু রিল্যাক্স হও। অর্ক আর কিছু বলে না, হেলান দিয়ে বসে আছে সে। অর্ক নিজে নিজে কত কথা ভাবে, কিন্তু মনের গভীরে অর্ক জানে সে আজও অরণিকে ভালোবাসে। অরণিই ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। অরণি আবার যায় অর্কের অফিসে। এইবার সে নিচে রিসিপশনে বসে অপেক্ষা করে প্রায় 3 ঘন্টা। অবশেষে অর্ক বেরিয়ে আসে। অরণি দৌড়ে অর্কের সামনে যায়। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্টাফরা ফোন বের করে ভিডিও শুরু করে। তুমি আবার এসেছো? হ্যাঁ, আমি এসেছি। তোমাকে বলার মতো কিছু কথা আছে। তোমার বলার কিছু নেই আর আমি শুনতে চাই না। না, আছে, শুনতেই হবে। অর্ক চুপ থাকে। অরণি আরেকটু এগিয়ে আসে। আমি জানি আমি তোমার অতীতে কষ্ট দিয়েছি। আমার আচরণ, আমার কথা, সব কিছু দিয়ে আমি তোমাকে অপমান করেছি, আর তার জন্য আমি অনুতপ্ত। তুই জানো অনুতপ্ত হওয়ার মানে কি? আমি জানি, আর জানি তুমি এখন যেই অবস্থানে পৌঁছেছো সেটা কেবল তোমার মেধা, তোমার সাহস, তোমার যুদ্ধের ফল। আমি আজ বুঝি ভালোবাসা মানে শ্রদ্ধা। আমি শ্রদ্ধা করি তোমাকে অর্ক, একটু বোঝার চেষ্টা করো। হা হা হা, এতদিন কোথায় ছিল এসব? কোনো কিছু আমার বিশ্বাস হয় না। তুমি কি জানো আমি এখন রাত জেগে তোমার ছবিগুলো দেখি, তোমার নাম উচ্চারণ করে কাঁদি, তোমার আগের কথাগুলো ভাবলে আরো কষ্ট অনুভব করি। মানুষ কি পরিবর্তন হতে পারে না? পারে, তবে কখন পরিবর্তন হতে হবে সেটা বুঝে নিতে হয়। অরণি কাঁপছে এবার, মুখের মেকআপ লিপটে গেছে। দেখো অর্ক, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো। আমি শুধু চাই তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি নিজেকে বদলাতে চাই তোমার জন্য, শুধু তোমার জন্য। অর্ক চোখ নামিয়ে নেয়। তার ভিতরে কান্না, অভিমান, ভালোবাসা সব একসাথে তোলপাড় করছে, কিন্তু মুখে সে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছ অরণি। তুমি আমাকে ঘৃণা করো? না, আমি তোমাকে ভুলতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। অরণির চোখ জলজল করে ওঠে। তাহলে একবার আমায় ধরে রাখো, আমি আর ছেড়ে যাব না। আমি তো আর সেই অহংকারী মেয়েটি নই। আমি এখন শুধু অরণি, তোমার হয়ে যেতে চাওয়া এক মেয়ে। অর্ক এবার একটুও না তাকিয়ে পাশ কেটে চলে যায়। অরণি দাঁড়িয়ে থাকে সেখানে, চুপচাপ, ভাঙা হৃদয় নিয়ে, কিন্তু মুখে একটাই কথা, আমি হাল ছাড়বো না। যতবার তুমি দূরে যাবে ততবার আমি তোমার পিছু আসবো। আমি তো ভালোবেসে ফেলেছি তোমাকে অর্ক। জান্নাত মেয়েটা এগিয়ে এসে অরণির পাশে দাঁড়ায়। অরণির প্রতি তার মায়া লাগে। সবাই এগিয়ে এসে অরণিকে সাপোর্ট করতে থাকে। রাত বেশ গভীর। টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিসেবের কাগজগুলো জমে উঠেছে স্তূপের মতো। আশরাফ সাহেব কাগজগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখ লাল হয়ে আছে তার, নিঃশ্বাস যেন বেশ ভারী। পুরো ঘর জুড়ে একরকম মৃত্যুর স্তব্ধতা বিরাজ করছে। অফিসেই বসে আছে। সব স্টাফরা চলে গেলেও আশরাফ জামির যায়নি। জামির তার বসের আশেপাশেই থাকে। ম্যানেজার জামির আশরাফের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, স্যার, সব হিসেব করে দেখা গেছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। আপনার আর কিছু বাকি নেই। ব্যাংক লোন রিজেক্ট করেছে। আশরাফ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে মাথার ভেতর যেন বাজ পড়ল। তার সারা জীবনের পরিশ্রম গড়ে তোলা সাম্রাজ্য একে একে ভেঙে পড়েছে। জামির আবার বলল, একটা উপায় আছে স্যার। আপনি চাইলে আপনার কোম্পানির সম্পত্তি, বাড়ি, গাড়ি, কয়েকটা সাইট এসব নিলামে উঠিয়ে দিতে পারবেন। দামও পাবেন ভালো। এতে টাকা পরিশোধ হবে। পরে আবার দেখা যাচ্ছে লোন নিয়ে শুরু করবেন। ছোট কোম্পানি থেকে বড় হবে। আশরাফ এবার উঠে দাঁড়ালেন। তার গলায় ছিল হাহাকার মেশানো রাগ।
আমি আমার বাড়ি তো আমার কোম্পানি নিলামে তুলবো। শুরু থেকে আবার শুরু করাটা সহজ নয় জামির। যার যখন কিছু থাকে না তখন শুরু থেকেই গড়াটা মানানসই, কিন্তু একবার যার অনেক কিছু হয় সে চাইলে শুরুর মতো সবকিছু তৈরি করতে পারে না। স্যার, আর উপায় নেই, মানুষের ক্ষতিপূরণ এটাই পথ। এসব নিলামে তুলে ইনভেস্টদের টাকা পরিশোধ করতে পারবেন, আপনার সম্মান হয়তো রক্ষা পাবে। আশরাফ চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলেন। বাইরে ঘোর অন্ধকার, মনে হচ্ছে সে অন্ধকার যেন তার জীবনের প্রতিটি কোণায় ঢুকে গেছে। সে বলে, বেশ, জানিয়ে দাও সবাইকে, 2 সপ্তাহের ভিতরে ব্যবস্থা করো। 2 সপ্তাহ পরে শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে সেই বহুল প্রতীক্ষিত নিলামের অনুষ্ঠান। আশরাফের বাড়ি, জমি, বিল্ডিং, গাড়ি, কোম্পানির শেয়ার সব উঠে আসছে নিলামে। মিডিয়া, সংবাদপত্র, বিজনেস ফোরাম সবই এসেছে। সাথে এসেছে আশরাফের পরিবারও। এই পরিবার একদিন এতটা বড় ছিল, আজ তারা হারাতে চলেছে সবকিছু। যেন পুরো শহরের চোখে একটা নাটক চলছে। রত্না, রেবেকা বেগম, অরুণী, আশরাফ সবাই প্রথম সারিতে বসে, চোখে মুখে উদ্যোগ আর লজ্জার ছায়া। প্রথমে কোম্পানির 2টি অফিস বিক্রি হলো, তারপর গাড়ি। একে একে উঠেছে বিশাল বাড়িটি, যেখানে অর্ক একসময় বাসন মেজে কাপড় ধুয়ে বড় হয়েছে। অরুণী কাপা চোখে একটার পর একটা মূল্য শুনছে। 50 কোটি টাকায় কে কিনবে বাড়িটি? 55 কোটির অফার আসলো। আর কি কেউ আছে? 70 কোটি। নিলাম তো জমে উঠছে। 70 কোটি অফার। হঠাৎ নিস্তব্ধতা। দরজায় হঠাৎ এক আওয়াজ। সব ক্যামেরা ঘুরে যায় একদিকে। একজন লম্বা চওড়া কাঁধের মানুষ, কালো স্যুট পরে, হালকা দাড়ি, চোখে সানগ্লাস, হাতে সিগনেচার ব্র্যান্ডের ঘড়ি পরে, মুখে একটা মাস্ক, ভেতরে আসলো। তার পাশে তার 2 জন সিকিউরিটি, একটি মেয়েও আছে। ছেলেটি আস্তে ধাপে ধাপে মঞ্চের দিকে এগিয়ে আসে। সবকিছু যেন নীরব হয়ে গেছে। সে এসে বলে, আমার অফার 150 কোটি টাকা, একেবারে সব কিছু, বাড়ি, কোম্পানি, জমি, গাড়ি সব। আর সেই সাথে আশরাফ সাহেবের মেয়ে অরণিকে বিয়ের প্রস্তাব। হলরুম স্তব্ধ হয়ে যায়। নিলাম পরিচালকের মুখ হা হয়ে আছে। সাংবাদিকেরা ক্যামেরা ফ্ল্যাশ মারছে একটার পর একটা। ছেলেটা মুখ থেকে মাস্ক সরায়। অর্ক এসেছে। অর্ক আসাতে হলরুম আরও হইচই পড়ে যায়। অরণির পাশে বসা রেবেকা ফিসফিস করে বলে, ওই তো অর্ক, আমাদের বাড়ির কাজের ছেলে অর্ক। কিন্তু অর্ক কি সব বলল? অরণি যেন কথা হারিয়ে ফেলে। হ্যাঁ, এটাই সেই অর্ক যে একদিন কাপড় কাচত, অপমান সহ্য করত, কোনো বেলা ঠিকমতো খেত না। আজ সে সোলার হোপ গ্রুপের সিও, কোটি টাকার মালিক। সে আজ তাদেরই বাড়ি কিনতে এসেছে, যেখানে তাকে প্রতিদিন অপমান সহ্য করতে হতো। অর্কের অফারে আর কোনো বিজনেসম্যান কথা বলার সাহস দেখায়নি। অর্কের অফারে ডিল ফাইনাল। আশরাফ রাজি না হয়ে উপায়ও নেই। কিন্তু সব হারানোর পরও তার প্রিয় মেয়েটাকেও বিয়ে দিতে হবে অর্কের সাথে। এছাড়া তার যে উপায় নেই। অরণিকে যদি বিয়ে না দেয় অর্কের সাথে, তাহলে আশরাফ সাহেব এত টাকা কখনোই পাবে না। জামির, কি করব? স্যার, লোক আপনার যাবতীয় যা আছে সব 80 কোটির উপরে হবে না, অথচ অর্ক সাহেব 150 কোটি দিচ্ছে। সুযোগ ধরে নিন স্যার হাতের মধ্যে। কিন্তু তাই বলে আমার মেয়েকেও নিলামে তুলবো? স্যার, আপনি তো বললেন বিজনেসের রাস্তায় আপনার কাছে অবৈধ বলে কিছুই নেই, সবই বৈধ যদি লাভ হয়। আর তাছাড়া যতটুকু জানি অরুণী ম্যাম অর্কের পিছনে ঘুরে বেড়ায়। সেসব বাদ দেন। কোটি বিজনেসম্যান আপনার জামাই হলে আপনার পরবর্তীতে আপনার বিজনেস কত বড় হতে পারে ভাবছেন? ঠিক আছে বলছো, কিন্তু তাই বলে আমার মেয়েকে এভাবে সবার সামনে নিলামে তুলবো? থামো তো। ঠিক আছে, ডিল ফাইনাল, আমি রাজি। আশরাফ সাহেবের দিকে ক্যামেরার আলো এসে পড়ে। অর্ক তখন মাইক হাতে বলে, নো মিস্টার আশরাফ, এখানে আসুন, সাইন করুন। জান্নাত পেপারস। জান্নাত জোরে একটা শ্বাস নেয়। চোখে জল জমেছে। লাইট আর ক্যামেরার আলোতে সে জল সবার চোখে পড়লেও অর্কের সেসব দেখার সময় নেই। জান্নাত একটা ফাইল এনে দেয়। আশরাফ সাহেব স্টেজে উঠে, নিন, এখানে সাইন করুন। এখানে লেখা আছে আপনার যা কিছু আছে, যত সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছু, এমনি আপনি আপনার মেয়ে অরণিকে
আমার কাছে 150 কোটি টাকায় বিক্রি করে দিচ্ছেন। আশরাফের বুকের ভেতরটা কেঁপে উঠল। শেষ কথাটা শুনে অরণি যেন স্তব্ধ দৃষ্টিতেই তাকিয়ে আছে অর্কের দিকে। সে এতটা কঠোর হবে কখনো ভাবেনি অরণি। অর্ক আবার বলে, শেষে আরও লেখা আছে, এই টাকা আপনি তখনই পাবেন যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন। যেদিন সে আমাকে স্বামী হিসেবে মেনে পেপারে সাইন করবে, ঠিক সেই সময়ই টাকাটা আপনি পাবেন। আশরাফ সাহেব ঘুরে তার মেয়ের দিকে তাকায়। তার পেছনে জামির দাঁড়ানো। জামির হাত তুলে হ্যাঁ বলতে বলে। আশরাফ আর দেরি করে না, সে সাথে সাথেই সাইন করে দেয়। নিলাম ট্র্যাজেডি সেখানে শেষ হয়ে গেছে। অর্ক ফাইলটা বন্ধ করে জান্নাতের দিকে ছুড়ে দেয়। নিলাম শেষ। সংবাদপত্রের হেডলাইন, অর্ক বিকাম ওনার অফ আশরাফ এম্পায়ার। সব কিছুর পেপার বুঝিয়েও নিয়েছে অর্ক। সে ওখান থেকে চলে যায়, কারোর সাথে কথা বলেনি। অরণি একবার ডেকেছিল কিন্তু অর্ক ঘুরেও তাকায়নি। সবাই চলে যায়। রত্না চলে যাবার আগে আশরাফকে বলে, বিজনেসের জন্য তুমি আমার মেয়েকেও বিক্রি করে দিলে। আশরাফ চুপ থাকে। সবাই চলে গেছে। আশরাফ একা বসে। এমন সময় কারো পায়ের আওয়াজ শুনতে পায়। হ্যালো পার্টনার, কেমন আছো? বের সব তো শেষ, আর কি চাস? হা হা হা, কে যেন বলতো টাকা আর ক্ষমতা থাকলে সবই সম্ভব। মিস্টার আশরাফ, আপনি ভুল। অহংকার বেশি হলে সবই সম্ভব। টাটা, আপাতত আমার কাজ শেষ। কি করেছি তার কোনো প্রমাণ নেই। তোমার মাল পুড়িয়েছি, ফাইল চুরি করিয়েছি, নকল প্রোডাক্টের কেস মেরেছি, তোমার লোক সরিয়েছি, কেউ জানে না, কেউ। সুতরাং আমি মুক্ত। সাব্বির দ্রুত হেঁটে হাসতে হাসতে চলে যায় সেখান থেকে। অরণিরা নিজেদের বাড়িতে আসে। সবাই সোফাতে বসা। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ঝর্ণা খালা এসে দরজা খুলতেই দেখে অর্ক দাঁড়িয়ে। অর্ক বাবা। ঝর্ণা খালার কথাই হাসে অর্ক। সে এগিয়ে আসে। অর্ক অরণিদের বাড়ির লিভিং রুমে দাঁড়িয়ে। অর্ককে দেখে সবাই একত্রিত। অরণি, রেবেকা, আশরাফ, রত্না, আরান, সেলিম, ঝর্ণা খালা সবাই একসাথে দাঁড়িয়ে। অর্ক ঠান্ডা গলায় বলে, আইনত এই বাড়ি এখন আমার, কিন্তু আমি আপনাদের থাকতে দিচ্ছি কারণ আমি প্রতিশোধ চাই না। আমি প্রমাণ দিতে চেয়েছিলাম গরিবেরও স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন একদিন রাজত্ব করে। সেই সাথে আমি অরণিকে এখনই বিয়ে করতে চাই। রত্না মাথা নিচু করে কাঁদছেন। আশরাফ চোখে জল নিয়ে তাকিয়ে আছে। অরণি কিছু বলতে চায় কিন্তু তার গলা শুকিয়ে গেছে। অর্ক এখন আশরাফের সবকিছুর মালিক, কিন্তু অর্ক কেন অরণিকে হঠাৎ এভাবে বিয়ের কথা বলল? কোনো অনুষ্ঠান লোকবহর ছাড়াই এদের বিয়ে হয় আজ। রাতের শেষ প্রহরে সাজানো বাসর ঘরে প্রবেশ করলো অরণি। লাল শাড়িতে ঢেকে থাকা মুখটা একটুখানি কাঁপছে। বাইরে থেকে কেউ বুঝবে না, কিন্তু ভেতরে ভেতরে সে জানে আজকে রাতটা কোনো সাধারণ বাসর রাত নয়, সেটা ওর কাছে স্পেশাল। কিছু সময় পর অর্ক আসে ভিতরে। অর্ক দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে কোনো রোম্যান্স নেই কোনো আহ্লাদ, বরং গভীর শীতল চিন্তামগ্ন দৃষ্টি নিয়ে অরণিকে দেখছে। অরণি বুঝতে পারছে না অর্ক হুট করে কেন এভাবে বিয়ে করলো। অর্ক হঠাৎ বলে, অরণি, তুমি এখন আমার বউ। এই পরিচয় আজকে থেকে তোমার পরিচয়। ভালোবাসি তোমায়, সেটা অস্বীকার করব না, কিন্তু মন থেকে এখনো তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। এটা শোনা মাত্রই অরণির চোখে বিস্ময়। সে ভেবেছিল অর্ক তাকে ভালোবেসে মন থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই স্বীকারোক্তি যেন অরণিকে কাঁপিয়ে তুলল। কেন মেনে নিতে পারোনি? তার কণ্ঠ কাঁপে। অর্ক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ তুমি আমাকে এক সময় অপমান করেছিলে। তোমার পরিবারের প্রতিটা সদস্য আমাকে তুচ্ছ করেছে। আমি ছিলাম এই বাড়ির কাজের ছেলে, যাকে সবাই অবহেলায় দেখত। আজ আমি যে অবস্থানে এসেছি সেটা কঠিন পথ পেরিয়ে, আর আমি চাই তুমি সেই পথটা অনুভব করো। তুমি যদি সত্যি আবার স্ত্রী হতে চাও, তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি সেই জীবন বুঝতে পেরেছো। নতুবা ভরণ পোষণ সব পাবে, কিন্তু অধিকার পাবে না। অরণি কেঁদে ফেলল। এমনটা করবে অর্ক ভাবেনি। কাঁদলেও নিজেকে সামলে কণ্ঠে ধীরতা নিয়ে বলল, তুমি যা চাও আমি করব। ঠিক আছে, আমি রাজি। তবে শোনো, কাল সকাল থেকেই তুমি এই বাড়ির সব কাজ করবে। রান্না করা থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়া, মানে আমি যা যা করতাম সব তোমাকে করতে হবে। আর একটা কথা,
তুমি তোমার ঘরে থাকবে, কিন্তু তোমার রুমের খাটে কোনো রকম নরম তোষক থাকবে না। আর আমি ঘুমাবো আমার মায়ের ঘরে, যেখানে আজও তার ঘ্রাণ থাকে। মানে আমি আগে যে ঘরে থাকতাম। যতদিন না আমি মন থেকে বুঝি তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য, ততদিন তুমি শুধু আমার বউ নামে পরিচিত থাকবে। স্ত্রীর মর্যাদা নয়, বাকিটা সব তোমার উপর। অর্ক এক নাগারে কথাগুলো বলে থামলো। অর্ক এভাবে অরণ্যকে বলবে অরণ্য ভাবেনি, তবে অরণ্যের চোখে পানি আসে না, সে এতেই খুশি। হাসি মুখে বলে। অর্ক অবাক হয়, কারণ অর্ক ভেবে নিয়েছিল অরণ্য তাকে ভালোবাসে বা বিয়ে করছে তার এই টাকা দেখে। এই জন্য অর্ক ইচ্ছে করেই নিলাম অরণ্যকে কেনার কথা বলে। অর্ক সেখানে অবাক হয় যখন অরণ্য কোনো রিয়াক্টই করেনি। তাই অর্ক শেষমেশ বিয়ে করে যাতে সে অরণ্যকে এভাবে বলতে পারে। অরণ্য তাতেও রিয়াক্ট না করে রাজি হয়ে গেছে। অর্ক জোরে একটা শ্বাস নিয়ে নিজের ঘরে চলে যায়। দুজন লোক ঢোকে, তারা নতুন সার্ভেন্ট। অরণ্যের বিছানা থেকে তোষক তুলে নিয়ে চলে যায়। অরণ্য শুধু চুপচাপ দেখেছে। পরদিন ভোরে ঘুম থেকে উঠল অরণ্য। এমন বিছানা সে কখনো কল্পনাও করেনি। মোটা চাদরের নিচে কাঠের শক্ত খাট। সে জানে এই যুদ্ধ নিজে তৈরি করা, তাই এই যন্ত্রণাও তারই প্রাপ্য। আর কিছু না ভেবে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করলো সে। এর কখনো রান্নাঘরে আসেনি সে। আগুন জ্বালানো, চাল ধোয়া, ডাল বাছা কিছুই জানতো না সে। বারবার হাত কেটে যাচ্ছিল তরকারি কাটতে গিয়ে, কিন্তু সে দমে যায়নি। রেবেকা খালা এসে সব দেখলেন। তিনি বললেন, তুই এসব করেছিস? তুই তো ও বাড়ির রাজকন্যা ছিলি। আজ আমি শুধু একজন স্ত্রী হতে চাই, আর তার জন্য এই পথ বেছে নিয়েছি। আমি তোকে সাহায্য করব, তুই হাল ছাড়িস না। অর্ক এসব দেখে কিছুই বলে না। সে নিজের মতো অফিসে যায় আর আসে। কেটে যায় এক সপ্তাহ। অর্ক প্রতিদিন অফিস থেকে ফিরে দেখতো অরণ্যের পরিশ্রম। একদিন সে দেখলো রান্নাঘরের দরজার পাশে বসে অরণ্য কাঁদছে। হাতে কাপড় ধোয়ার দাগ, হাতে আগুনের ছ্যাঁকা। পিছনে দাঁড়িয়ে দেখছে অর্ক। অরণ্যের চেহারাটাও আগের মতো নেই, উজ্জ্বলতা স্নান হতে শুরু করেছে। অর্ক কিছু না বলে চলে গেল নিজের ঘরে। ভেতরে ভেতরে তার মন কাঁপছিল, কিন্তু সে জানে ক্ষমা ও ভালোবাসা সহজে পাওয়া উচিত নয়। রাতের বেলা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে অরণ্য। মাঝে মাঝে নিচে আসে, অর্কের ঘরের দরজা খুলে দেখে অর্ক তার মায়ের ঘরের পাটি পেতে মাটিতে ঘুমাচ্ছে। মায়ের ছবি জড়িয়ে ঘুমিয়ে আছে সে। সময় কাটতে লাগলো। দিন গিয়ে আরও সপ্তাহ। প্রতিদিন অরণ্য কাজ করতো মাথা নিচু করে। কখনো অভিযোগ করতো না, কখনো ক্লান্তি প্রকাশ করতো না। ঝর্ণার থেকে রান্না শিখে ঘর মুছে অর্কের সব কাপড় ধোয় বহু আগে। নিজের হাতের মেহেদি রং ধুয়ে গেছে সাবানের পানিতে। কিন্তু সে জানে অর্ককে পেতে হলে এইটুকু ত্যাগ না করলে সে আর তার প্রিয় হবে না। অর্ক প্রতিদিন দেখছে চুপচাপ দূর থেকেই, আর তার ভেতরের কঠিন দেয়াল একটু একটু করে গলে যাচ্ছে। একদিন ঝর্ণা খালা এসে বলল, অর্ক, আর কত দেখবি? মেয়েটা নিজের সব অহংকার ফেলে তোকে ভালোবেসেছে। অর্ক কিছু না বলে চলে যায়। পরের দিন সকালে উঠেই অরণ্য আবার কাজে নেমে পড়ল। রান্নাঘরে চুলা জ্বলছে, হাঁড়িতে ভাত বসানো, তরকারিতে মরিচ পেস্ট, ডাল ফোটানো, থালা বাসন মাজা সব একা হাতে করতে হচ্ছে। ঠান্ডা পানিতে কাপড় ধোয়ার সময় হাত সাদা হয়ে গিয়েছে, আঙ্গুলের চামড়াও ফেটে গিয়েছে অরণ্যের। তবুও মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু একটু জেদ। অর্কের মন জয় করতেই হবে। অর্ক অফিসে যায়, আসে, খায়, কাজ করে, কিন্তু অরণ্যের দিকে তাকিয়েও একটাও কথা বলে না। আবার জান্নাত অর্কের সাথে কাজের বিষয় ছাড়া আর কথা বলে না। সব কিছু পাল্টে গেছে, অরণ্যও পাল্টেছে। অর্কও আরও নিজেকে শক্ত করেছে অরণ্যের বিষয়ে, যেন তার অস্তিত্ব অর্কের চোখে নেই। অথচ অরণ্য জানে না, যখন কেউ তাকে খেয়াল করে না, অর্ক পিছনে পিছনে তাকিয়ে দেখে এই মেয়েটি প্রতিদিন তার জন্য কষ্ট করছে, তার একটুখানি ভালোবাসার জন্য। সন্ধ্যায় রান্না শেষ করে ঘর মোছার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল অরণ্য। ঘাম দিয়ে একেবারে ভিজে গিয়েছে শরীর, মুখ সাদা হয়ে গেছে জ্বরে, চোখ অর্ধেক বন্ধ। অর্ক তখনও নিজের ঘরে। ধপ করে পড়ার শব্দে দরজা খুলেই ছুটে এলো। অরণি। নিঃশব্দে নামটি বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। অরণ্যের চোখ মেলল, অর্ককে কাছে পেয়ে একটু হাসলো, মুখে বলল না কিছু।
কিন্তু চোখ দিয়ে বলল, তোমার জন্যই তো লড়ছি। অর্ক এক মুহূর্তের জন্য শক্ত হতে পারল না। অরণিকে কোলে করে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গেল। তখনই বুঝলো জ্বর অনেক। অর্ক দেরি করে না। অর্ক বিছানার পাশে বসে অরণির মাথায় পানি ঢালতে থাকে। অর্ক রান্নাঘরে গিয়ে স্যুপ বানিয়ে আনে। ডাক্তারকে কল করতে যায় অর্ক। অর্ক, ডাক্তারকে কল করো না প্লিজ, মা বাবা চিন্তা করবে। তুমি একটু পাশে থাকো না, হাতটা ধরে রাখো, আমি সুস্থ হয়ে যাব। তোমার জন্য রাতের রান্নাটাও ঠিকমতো শেষ করতে পারিনি। অর্ক ফোনটা পকেটে রাখে। এভাবে অরণি কখনো কথা বলেনি। অরণির জন্য বানিয়ে আনা স্যুপ খাইয়ে দিতে থাকে। তবে বাড়ির সবাই ততক্ষণে জেনে গেছে অরণি অসুস্থ। সবাই দেখতে এসে অবাক হয়, কারণ অর্ক নিজে অরণির কেয়ার শুরু করে দিয়েছে। চুল টেনে দিচ্ছে অর্ক, কখনো কখনো কপালে রাখা ভেজা কাপড় পাল্টে দিচ্ছে। বাড়ির সবাই অর্কের কাণ্ড দেখছে। অর্ক অরণির হাত ধরে বলে, তুমি বোকা, এত কষ্ট কেন করো বলো তো? আমি তো আছি। তুমিই তো বলেছিলে সব করতে। ভেবেছিলে আমি তোমার পরিবর্তন দেখে ভালোবাসছি, তাই না? অর্ক চুপ থাকে। অরণি তার কথা বলতে পারছে না, কিন্তু চোখের কোণায় জমা জল তার জবাব দিল, তুমি আমার জীবন, আমি তো হেরে গেছি তোমার ভালোবাসায়। রাত 3টা বাজে। অর্ক এখনো ঘুমায়নি। বারবার উঠে অরণির কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপে, আবার ঠান্ডা পানি পট্টি দিয়ে সেবা করে, মেডিসিন খাইয়েছে তাকে। হঠাৎ অর্ক বলে ওঠে, অরণি, তুমি কি সত্যি বদলে গেছো, নাকি তোমার ভালোবাসার রংটাই আমি দেখতে পারি না? অরণি ঘুমাচ্ছে। অর্ক এসব কথা শোনে না। অর্ক অরণিকে দেখতে দেখতে বসা অবস্থায় অরণির হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অরণি দেখলো তার পাশে বসে অর্ক ঘুমিয়ে পড়েছে। তার হাতটা ধরে রেখেছে শক্ত করে। কিছুক্ষণের জন্য পৃথিবী থেমে গেল। মনে মনে বলে, এই অর্কটাই তো আমি চেয়েছিলাম। অরণি এখন অনেকটা সুস্থ, কিন্তু এখন তার চোখে অর্কের প্রতি এক অনন্য শ্রদ্ধার ভালোবাসার ছায়া। ও আর এখন প্রতিশোধে নয়, প্রেমে জিততে চায়। ওর মা রত্না এসে বলল, অরণি, অর্ক তো মন থেকে খুব ভালো, কিন্তু কষ্ট পেয়েছি। ওকে যদি সত্যি ভালোবাসিস, তাহলে ওর রাগ অভিমানটাই তোর ভালোবাসায় ভাঙাতে হবে। অরণি চোখের পানি মুছে হাসলো। আমি ওকে ছাড়বো না মা, আমি জানি আমার অর্ক আমাকে ভালোবাসে, আর আমি ওর হয়ে সব করব, যতদিন না ও বলবে তুই আমার বউ। রেবেকা খালা এসে চুপচাপ অরণির পাশে বসে বলে, এই অর্কটাকে আমরা চিনতে পারিনি, যে ছেলেটা আমাদের বাসন মাজতো, আর সে আমাদের থেকেও মানুষে বড় হয়ে গেছে। তোর জন্য ওর চোখে যে ব্যথা, সেটা আমরা কেউ চাপা দিতে পারবো না। অরণি মুচকে হাসে, গলায় ধীরতা নিয়ে বলে, খালা, আজ ও আমায় পাত্তা না দিলেও আমি বিশ্বাস করি ওর মনেই আমি বাস করি। অন্যদিকে অর্ক এখনো মুখে কিছুই বলে না। সবে মাত্র সুস্থ হওয়া অরণির পাশে একটা বালিশ রাখে, খাবার সাজিয়ে দেয়। রাতে বাইরে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। অরণি বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলোয় ভিজে। হঠাৎ অর্ক পেছন থেকে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। অরণি চমকে পেছনে তাকায়। তুমি এইভাবে কথা বললে আজ? অর্ক মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করে, তারপর বলে, অন্য কিছু ভেবো না, আমি শুধু ঠান্ডার কথা বলেছি। অরণি হাসে, মন ভরে ওঠে ওর। আমি জানি তুমি ভালোবাসো, বলো না কিছু, আমি তবুও কান পাতলে যেন শুনতে পারি। অর্ক তাড়াতাড়ি রুম থেকে পালায়। রাত পেরিয়ে সকাল আসে। অরণি এখন বেশ সুস্থ, তবে তার চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ। শরীরের থেকেও মনের ক্লান্তি। অর্কের প্রতি ভালোবাসা ও সম্মান এতটা জমাট বেঁধে উঠেছে যে ও নিজের ভেতরের অহংকারটাও মাটিতে মিশিয়ে দিয়েছে। অর্ক প্রতিদিনই বাইরে যায় আসে, কিন্তু কিছু একটা যেন তাকে অস্থির করে তুলেছে। একদিন অফিস থেকে ফেরার পথে গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার গাড়ি ব্রেক কাজ করছে না বুঝতে পারে। তীব্র গতিতে সামনে থাকা একটি ট্রাকের দিকে বেঁধে যায় অর্কের গাড়ি। হায় আল্লাহ, ব্রেক কাজ করছে না। হাত পা ঠান্ডা হয়ে আসে অর্কের। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি রাস্তার একপাশে উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। আচমকা সব অন্ধকার। অর্কের শরীর রক্তে ভেসে গিয়েছে, মাথা কেটে গেছে, ডান পা ভেঙেছে। অজ্ঞান অবস্থায় হাসপাতাল নেওয়া হয় তাকে। খবর পেয়ে ছুটে আসে অরণি।
চোখে তার অশ্রুর বন্যা। অর্ক প্লিজ, আমার কিছু হবে না বলো। আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তোমার কিছু হলে আমি বাঁচবো না। অরুণী ওটির দরজার সামনে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। অরুণী একা একা কথা বলতে থাকে। ওদিকে অপারেশন চলে দীর্ঘ 3 ঘন্টা। চিকিৎসক জানায় অর্কের অবস্থা সংকটজনক, কিন্তু সে বেঁচে আছে, তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। অর্কের সিকিউরিটিরা অ্যাক্সিডেন্টের ভার দেয় পুলিশের উপরে। বেশ কয়েকদিন ইনকোয়ারির পর পুলিশ রিপোর্টে বেরিয়ে আসে গাড়ির ব্রেক কাটা ছিল। অর্কের গাড়িতে লাগানো একটি ব্যক্তিগত ড্যাশ ক্যামেরাও কাছের একটি দোকানে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় একজন লোক মধ্যরাতে গাড়ির নিচে গিয়ে কিছু একটা করেছে। পুলিশ এই ফুটেজ ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করে বুঝে ফেলে লোকটির চেহারা বের করে। লোকটিকে খুঁজে বের করা হয়। ওর নাম হানিফ। পুলিশের পিটানিতে সবকিছু বলে যায়। সাব্বিরের পুরনো ড্রাইভার। হানিফকে গ্রেফতার করার পর সে স্বীকার করে। হানিফের কথাগুলো পুলিশ সাব্বিরকে খুঁজে বের করে। সে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সাব্বিরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর সাব্বির বলে, আশরাফ সাহেবের সব ক্ষতি করার পরও অর্কের জন্য আশরাফ নিজেকে মানিয়ে নিয়েছিল, তাই অর্ককে সরাতে চেয়েছিলাম। অর্কের জ্ঞান ফিরেছে 3 দিন পর। চোখ খুলে দেখে সামনে বসে অরুণী। চোখ লাল, মুখ ক্লান্ত, কিন্তু তবুও সে হাসছে অর্ককে দেখে। তুমি এখানে? চেহারার একই হাল। অর্ক দীর্ঘশ্বাস ফেলে। সে উঠে বসার চেষ্টা করে। অরুণী তাকে সাহায্য করে। অর্ক বলে, তুমি কষ্ট পেতে না, তোমার জন্য আমার কোনো জায়গা নেই, এটা বুঝেও। আমি তো তোমাকে কাজের মেয়ে বানিয়েছি। অরুণী কেঁদে ফেলে। অর্কের হাত ধরে বলে, জানি তুমি আমাকে মেনে নাওনি, কিন্তু আমি তবুও ভালোবেসেছি। তোমাকে পাওয়ার লোভ নয়, শুধু ভালোবাসার অধিকার নিয়ে থেকেছি। তুমি যদি নাও মেনে নিতে, তবুও সারা জীবন তোমার পাশে থাকতাম। অর্ক প্রথমবারের মতো গভীরভাবে তাকায় অরুণীর দিকে। আমার করা অপমান আমাকে তাড়িয়েছে। তুমি চাইলে বাড়ি ফেরত নিয়ে নিজের মতো থাকতে পারো। এসব চাই না, কারণ তুমি এখন আমার ঘর। তুমি ছাড়া আমি শূন্য। অর্ক হাসে, কিন্তু সেই হাসিতে চোখ ভিজে যায়। তোমার মতো একটা মেয়ে আমার জীবনে দ্বিতীয়বার আসবে না। তাই তো বলছি, এবার মেনে নাও আমাকে। তুমি শুধু আমার বউ না, তুমি আমার ভালোবাসা, আমার গর্ব, তুমি আমার জীবন। অরুণীর মুখে হাসি, চোখে অশ্রু, বুক ভরে ওঠে খুশিতে। অর্ক ধীরে হাত বাড়িয়ে ওর হাত ধরে। চলো অরুণী, নতুন করে জীবন শুরু করি। অরুণী দেরি করে না, অর্ককে শক্ত করে জড়িয়ে ধরে। অর্কও অরুণীকে জড়িয়ে ধরে। 2 মাস পর অর্ক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাড়ির সবাই লজ্জায় মাথা নিচু করে। রেবিকা, রত্না, আশরাফ, বাড়ির সবাই এসে বলে, অর্ক, আমরা ভুলে বুঝেছিলাম তোকে, তাই ওকে অপমান করেছি, কষ্ট দিয়েছি। আজ আমরা বুঝছি তুই মানুষ হিসাবে সবার উপরে, আমাদেরকেও ক্ষমা করে দে অর্ক। তোর মায়ের জন্য ক্ষমা চাচ্ছি। আপনাদের ক্ষমা চাইতে হবে না, আমি সব ভুলে গেছি। তুই খুব মহান ছিল অর্ক, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। অরুণী তখন পাশে দাঁড়িয়ে মাথা নিচু। অর্ক বলে, এই মেয়েটাই আমাকে ফিরিয়ে দিয়েছে, ওই আমার শক্তি। আমার অ্যাসিস্ট্যান্টরা বলেছে অরুণী 3 দিন ঘুমাওনি, সে পাশে ছিল, নামাজ পড়েছে, কেঁদেছে আমার জন্য। হয়তো ওর জন্যই বেঁচে ফিরেছি। সবাই অর্ককে জড়িয়ে ধরে। আগে যে মানুষটার কাছে ঘেঁষতো না কেউ, আজ সবাই তাকেই জড়িয়ে ধরেছে। রাতে ছাদে বসে আছে অর্ক আর অরুণী। চাঁদের আলোয় শান্ত বাতাস। অরুণী মাথা রাখে অর্কের কাঁধে, ধীরে ধীরে বলে, আজ আমি খুব সুখী অর্ক। অরুণীর কপালে চুমু দিয়ে অর্ক বলে, তুমি শুধু সুখী না, তুমি আমার জীবন, আমার বউ। তুমি আজ থেকে শুধু আমার। তাহলে চলো বাচ্চা কাচ্চা নেবার কাজটা সেরে ফেলি। ওরে দুষ্টু ফাজিল বর, এখানে শুরু করবে? এই না, চলো রুমে যাই। তার মানে তুমিও চাচ্ছিলে? অরুণী লজ্জায় মুখ লুকোয় ওর বুকে। অর্ক কোলে নিয়ে রুমের দিকে যায়। আসসালামু আলাইকুম।